হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো একটা নিউজ এই মুহূর্তে সার্কুলেট হচ্ছে, সেটা হচ্ছে যে নেপাল এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্টের ওপরে কিন্তু এক্সট্রা ট্যাক্স ইম্পোজ করছে। প্রায় 13%-এর কাছাকাছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিন্তু ইম্পোজ করছে। তো কি এই খবর? কেনই বা নেপালের তরফ থেকে এই ধরনের ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে? কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার ধায়াল উনি ইন্ডিয়াতে ভিজিট করতে এসেছিলেন, এবং অনেক কিছু ডিল আমাদের সঙ্গে সাইন হয়েছে, এবং আমরা নেপালের সঙ্গে অনেক ভালো একটা বন্ধুত্ব রিলেশন কিন্তু আমরা কন্টিনিউ করছি। তারপরেও কেন এই ধরনের ট্যাক্স চাপানো হচ্ছে ইন্ডিয়ার উপরে, এবং কি তার মধ্যে ফরেন পলিসি রয়েছে? তো সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে। এইরকম ভিডিও দেখার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, কালকে বেসিক্যালি খবর আসে যে নেপাল আমাদের যত প্রোডাক্ট আমাদের কান্ট্রি থেকে ইম্পোর্ট হচ্ছে তার উপরে 13% এক্সট্রা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোজ করছে। ওকে, নাও এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোজ হচ্ছে কখন? তার কিছুদিন আগে পুষ্পকুমার ধায়াল ইন্ডিয়াতে ভিজিট করতে এসেছিলেন, এবং মোদিজির সঙ্গে তিনি কথাবার্তা বলে এটা ডিসাইড হয় যে দুটো দেশ মিলে ভারত এবং নেপালের মধ্যে যে একটা যৌথ সম্পর্ক রয়েছে, একটা জয়েন্ট রিলেশন রয়েছে, সেই রিলেশনটাকে আরো কিভাবে স্ট্রংলি ডেভেলপ করা যায়। ঠিক আছে? তো এই কথাবার্তার পরে পিএমও থেকে একটা স্টেটমেন্ট আসে যে আমরা বেসিক্যালি নেইবারহুড ফার্স্ট পলিসিটাকে ট্রাই করছি প্রথমে দেখার। আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, নেপাল রয়েছে, বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, এদের প্রতি আমাদের সহানুভূতি অনেক বেশি থাকবে। এদের প্রতি আমাদের যে ডেভেলপমেন্ট করার দরকার আছে সেটা কিন্তু সব থেকে আগে থাকবে, প্রায়োরিটিতে এই সমস্ত কান্ট্রি কিন্তু সব থেকে আগে আসবে। কিন্তু তার পরের দিনই এই ধরনের ঘটনা আমরা শুনতে পাচ্ছি যে 13%-এর বেশি কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে কোন কোন প্রোডাক্টের উপরে? অনিয়ন্স, পটাটোস এবং ভেজিটেবলস, যেগুলো ইন্ডিয়া থেকে নেপালে কিন্তু সেল হচ্ছিল। ঠিক আছে? অপোজিশন ল মেকার্সরা তারা ডিসাইড করেছে যে এই ধরনের যে নেপাল গভর্নমেন্টের যে মুভ, সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের কান্ট্রিতে কিন্তু ফুড সিকিউরিটি, ফুড ইনসিকিউরিটি ক্রিয়েট করতে পারে, এবং পরবর্তীকালে এটা হতে পারে যে আমরা ইকোনমিক্যালি কিন্তু অনেক প্রবলেমের সামনাসামনি হতে পারবো। দেখো, এটা কারা বলেছে? নেপালের অপোজিশন কিন্তু যারা ল মেকার্স রয়েছে তারা কিন্তু এটা বলেছে যে হোপফুলি যদি ইন্ডিয়া থেকে অনিয়ন্স, পটাটো, ভেজিটেবলস এসব যদি না আসে, তাহলে কিন্তু নেপালে কিন্তু ফুড ক্রাইসিস আসতে পারে। তো তাহলে এত কিছু করার পরেও তাহলে কেন এই ধরনের ইম্পোজ কিন্তু আসছে? তো বেসিক্যালি একটু বলে দিই, নেপালের রুলিং পার্টি রয়েছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল। ঠিক আছে? রুলিং পার্টির মধ্যে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন পুষ্পকুমার ধায়াল, উনি কিন্তু নেপালের প্রধানমন্ত্রী হিসেবে থাকাকালীন ইন্ডিয়ার সঙ্গে কিন্তু অনেকগুলো জয়েন্ট রিলেশন বা এগ্রিমেন্ট কিন্তু সাইন করেছেন। কিন্তু রুলিং পার্টির আদার্স যে মেম্বাররা রয়েছে তারা ইন্ডিয়ার প্রতি কিন্তু এতটা বেশি পছন্দের নয়, মানে ইন্ডিয়া এতটা বেশি কিন্তু তাদের রিলেশনের মধ্যে কিন্তু নেই। তারা বেসিক্যালি কিন্তু চায়নাকেই কিন্তু প্রায়োরিটি হিসেবে দেখে। ঠিক আছে? তো ঘটনাটা কি হয়েছে আমি একটু খুলে বলি তোমাদেরকে। বেসিক্যালি দেখো, নেপালে একটা ফাইন্যান্স বিল ইন্ট্রোডিউস করা হয়েছে পার্লামেন্টে। 29শে মে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। কি ইন্ট্রোডিউস করা হয়েছে? যে যেগুলো ভারত থেকে আমরা যে সমস্ত অনিয়ন্স, পটাটোস এবং ভেজিটেবলস ইম্পোর্ট করি বা ফ্রুটস ইম্পোর্ট করি, সেই সমস্ত প্রোডাক্টের উপরে 13% ভ্যাট এক্সট্রা চাপানো হবে। অর্থাৎ যা প্রোডাক্ট নিয়ে আসা হবে তার উপরে কিন্তু 13% এক্সট্রা ভ্যাট কিন্তু চাপানো হবে। ফিনান্স মিনিস্টার প্রকাশ শরণ মাহাত তিনি এই ইম্পোজের ওপরে তিনি বলেছেন যে এতে কি হবে, লোকাল ফার্মার যারা রয়েছে তারা প্রোটেক্টেড থাকবে। ইন্ডিয়া থেকে কম ইম্পোর্ট হলে নেপালের যারা ফার্মার থাকবে তারা কিন্তু অনেক বেশি লাভবান হবে। তিনি কিন্তু এই প্রস্তাব কিন্তু রেখেছেন। নেপাল বেসিক্যালি ইম্পোর্ট করে কি? নেপাল বেসিক্যালি, মনে রেখে দাও, আমাদের কান্ট্রি থেকে সমস্ত অনিয়ন্স কিন্তু আমাদের কান্ট্রি থেকে প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট হয় নেপালে। ঠিক আছে? মানে আমরা অনিয়ন্সটাকে কিন্তু এক্সপোর্ট করি নেপালে প্রচুর পরিমাণে। ঠিক আছে? প্রায় গত বছর তুমি যদি দেখো, প্রায় 1,73,829 টন অনিয়ন কিন্তু ইম্পোর্ট করেছিল নেপাল। ঠিক আছে? আমাদের উপরে আমাদের কাছ থেকে কিন্তু 1,73,829 টন কিন্তু হচ্ছে অনিয়ন্স কিন্তু ইম্পোর্ট করেছিল। দেখো, বেসিক্যালি একটু বলে দিই, নেপালের রুলিং পার্টি যারা রয়েছে তারা কিন্তু চায়নার ফেভারে রয়েছে, এবং বর্তমানে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে ইন্ডিয়ার সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করা যায়, যাতে চায়নার ফেভারে সবসময় থাকা যায়। ঠিক আছে? তো এই যে নতুন লেভি যেটা অ্যাপ্লাই করছে সমস্ত ইম্পোর্ট প্রোডাক্টের উপরে, সেটা কিন্তু যারা ইন্ডিয়ান ট্রেডার্স আছে তাদের কাছে কিন্তু অনেক বেশি ক্ষতিকারক। যেরকম বেসিক্যালি সব থেকে বড় প্রবলেম কাদের করছে? প্রবলেম করছে নেপালে যারা পানি ট্যাঙ্কি এরিয়াতে ট্রেডার্স রয়েছে। না, পানি ট্যাঙ্কি কোথায় আছে আমি বলে দিই। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে নেপাল বর্ডারে শিলিগুড়ি ডিভিশনে কিন্তু এই পানি ট্যাঙ্কি কিন্তু রয়েছে।
ঠিক আছে। ইন্ডিয়া নেপাল বর্ডারে প্রায় 35 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এই পানি ট্যাঙ্কি রয়েছে, যেটা বেসিক্যালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে তুমি যদি দেখো আহ, হচ্ছে নেপালের মধ্যে যে মধ্যখানে যে বর্ডার রয়েছে সেই বর্ডার এরিয়াতে কিন্তু এই পানি ট্যাঙ্কিকে দেখতে পাওয়া যাবে। এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে পানি ট্যাঙ্কিং এরিয়া। আর যদি আমরা এক্সাক্ট ম্যাপে দেখি তাহলে ম্যাপে দেখতে পাবে এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার যাচ্ছে, এই শিলিগুড়ি এরিয়া এটা। তো এইখানেই কিন্তু বেসিক্যালি কিন্তু বর্ডার লাইনে কিন্তু পানি ট্যাঙ্কি রয়েছে। তো এখানেই বেসিক্যালি কিন্তু সমস্যাটা হচ্ছে, যারা পানি ট্যাঙ্কি এরিয়াতে পারচেজার রয়েছে মানে যারা ট্রেডার রয়েছে, তারা ইন্ডিয়া থেকে বেসিক্যালি কিন্তু অনিয়ন পটাটো এগুলোকে ইম্পোর্ট করে নেপালের মার্কেটে কিন্তু শেয়ার করে। কিন্তু এই যে সাডেন ডিসিশনের কারণে নেপাল গভর্নমেন্ট কিন্তু যে মিড জুলাই অনওয়ার্ডস যে পানি ট্যাঙ্কি ট্রেডার্সদের উপরে যেটা চাপানো হয়েছে এক্সট্রা 13% ভ্যাট, এর কারণে যারা নেপালের ট্রেডার্স রয়েছে তারা কিন্তু এই এরিয়ার যে ট্রেডার রয়েছে মানে ওয়েস্ট ইন্ডিয়ার যে ট্রেডার রয়েছে তাদের কাছে কিন্তু কোনো কিছুই কিন্তু ইম্পোর্ট করছে না, কারণ তাতে কস্ট অনেক বেশি পড়ে যাচ্ছে। তো যার কারণে যারা পানি ট্যাঙ্কি এরিয়াতে যারা ট্রেডার রয়েছে তারা কিন্তু অনেক বেশি লসের সামনাসামনি কিন্তু হচ্ছে। ঠিক আছে। তো এর কারণে কি হচ্ছে একটা জিনিস ভেবে দেখো, যে ইন্ডিয়া নেপালের যে রিলেশন সেই রিলেশনে যেন কোথাও না কোথাও একটা কিন্তু প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। ঠিক আছে। এই ডিউটি কত পার্সেন্ট, মানে এটা শুরু মানে বেসিক প্রাইস হচ্ছে 13%, কিন্তু এই ডিউটি বলা হচ্ছে যে প্রায় 40% পর্যন্ত চলে যাচ্ছে, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 40% পর্যন্ত চলে যাচ্ছে। না শুধু যে এটা শুধুমাত্র যে অনিয়ন্স পটাটোর মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, যত সময় যাচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোবাইল এভরিথিং এগুলোর ওপরে কিন্তু এই লেভিটাকে কিন্তু চাপানো হচ্ছে। দীপক চক্রবর্তী ওখানকার যে ট্রেডার অ্যাসোসিয়েশনের যে ইউনিয়নের যে প্রেসিডেন্ট রয়েছে উনি বলেছেন যে যার কারণে কি হচ্ছে মার্কেট স্টপ হয়ে গেছে। আমরা বেসিক্যালি নেপাল থেকে নেপালের যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতাম সেই এক্সপোর্টেড প্রোডাক্ট কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই মুহূর্তে নেপালে কিন্তু কোনো জিনিস কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে না। দেখো এর আগে কি হতো, নর্মালি যদি 15,000 টাকার বেশি কোনো প্রোডাক্টকে যদি ইম্পোর্ট করা হতো, মানে নেপাল থেকে যদি কেউ 15,000 টাকার বেশি জিনিস ইন্ডিয়া থেকে কিনতো, তখন তার উপরে কিন্তু 15,000 টাকার মধ্যে যদি নিত তাহলে কিন্তু তার উপরে কোনো এক্সট্রা ডিউটি কিন্তু দিতে হতো না। কিন্তু বর্তমানে 100 টাকার বেশি যদি প্রোডাক্ট যদি কেউ কিনছে তার উপরে কিন্তু মনে রেখে দাও এই লেভিটা কিন্তু চাপানো হচ্ছে। তো দীপক চক্রবর্তী তিনি বলেছেন যে মোরলেস 25,000 যদি দেখো নেপালের অধিবাসী এবং ভারতের অধিবাসী এরা সবাই কিন্তু নেপালের কিন্তু বর্ডারে থাকে, তারা সবাই কিন্তু এই এর কারণে কিন্তু ডেলি অন অ্যান্ড অ্যারাউন্ড যদি বলা হয় ডেলি কিন্তু এই ট্রানজাকশন কিন্তু হতো। তো বেসিক্যালি এটা হতো কোথায়, এটা কয়েকটা জায়গা কাকার ভিত্তা দামাক ব্রিতামুড বলে এই জায়গা, যেগুলো বেসিক্যালি কিন্তু ক্রস বর্ডার রোড। কোন নদীর ওপরে রয়েছে, মেচি রিভারের ওপরে রয়েছে একটা ব্রিজ, ওই ব্রিজের এদিক ওদিক কিন্তু একদিকে আছে ইন্ডিয়া একদিকে আছে নেপাল। তো এই ব্রিজের দু সাইডে কিন্তু এই ট্রেডিংটা কিন্তু হতো, দুদিকে কিন্তু এই ট্রেডিংটা হতো। এটা মেচি রিভারের উপরে রয়েছে, এটা ক্রস বর্ডার ট্রেডার বেসিক্যালি হয়। আচ্ছা, যেটা এখন নেপাল মানে নেপালের যারা বাসিন্দা তারা কিন্তু প্রচুর পরিমাণে হাই ভ্যালু আইটেম কিন্তু ইন্ডিয়া থেকে নিত, যেরকম ইলেকট্রনিক্স গুডস নিত, বিল্ডিং মেটেরিয়ালস ইট বালি সিমেন্ট এসব কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতো। এছাড়াও হাউস হোল্ড আইটেম যেগুলো রয়েছে যেরকম কি বিভিন্ন ধরনের যে কসমেটিক্স প্রোডাক্ট যা কিছু হাউস হোল্ড আইটেম হয় সেগুলো কিন্তু এই পানি ট্যাঙ্কিং মার্কেটে কিন্তু সেল হতো, যেগুলো হচ্ছে নেপালের লোকেরা এসে কিন্তু কিনে নিয়ে যেত। কিন্তু বর্তমানে এই 13% এক্সট্রা লেভি চাপানোর জন্য বর্তমানে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। বর্তমানে এই ইম্পোর্ট কমপ্লিটলি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং দুদিক থেকে কিন্তু এই ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু ইন্ডিয়া এবং নেপালের মধ্যে কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এবার মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে এই জিনিসগুলো হওয়ার কারণ কি, মানে হঠাৎ করে নেপাল এই ধরনের স্টেপ কেন নিচ্ছে। তো বেসিক্যালি একটু বলে দিই, নেপাল চাইছে যে ইমিডিয়েটলি এই মুহূর্তে চায়নার ফেভারে থাকার জন্য। কারণ চায়না তোমরা জানো রিসেন্টলি চায়না অনেকগুলো এয়ারপোর্ট কিন্তু নেপালে তৈরি করছে। ঠিক আছে, প্রায় 244 মিলিয়ন প্রজেক্ট কিন্তু হচ্ছে কিন্তু চালু করেছে, যেখানে নেপাল প্রায় সফট লোন নিয়েছে প্রায় $244 মিলিয়ন কিন্তু সফট লোন নিয়েছে। তো অবভিয়াসলি বুঝতে পারছো চায়না হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করছে। তো এই মুহূর্তে চায়না যদি ইনভেস্টমেন্ট করে তো চায়না অবভিয়াসলি চাইবে তাদের সঙ্গে ট্রেড বাড়ুক, নয়তো কি ইন্ডিয়ার সঙ্গে ট্রেড বাড়বে, তাই তো। তো চায়না চাইবে যে তাদের সঙ্গে ট্রেড যাতে কন্টিনিউ এক্সট্রা করা যায়। আর নেপাল জেনে রাখো এর আগে চায়নার এই ডেপ ট্র্যাপ নিয়ে মানে বেসিক্যালি এই যে এয়ারপোর্ট গুলোতে যে প্রচুর টাকা ইনভেস্ট করেছে তার জন্য একবার ইন্ডিয়াতে এসেও কিন্তু রিকোয়েস্ট করেছিল যে ইন্ডিয়া যাতে এই জায়গাতে চায়না থেকে যাতে বের করে আনতে পারে, বা পরবর্তীকালে নেপাল যে ডেপ ট্র্যাপের মধ্যে ফাঁসতে চলেছে তার থেকে যাতে ইন্ডিয়া যাতে হেল্প করে। বাট দেখো নেপাল কিন্তু শুধুমাত্র যে চায়নার থেকে লোন নিয়েছে তা নয়, ইন্ডিয়া থেকেও কিন্তু অনেক টাকা কিন্তু ইন্ডিয়া থেকে লোন নিয়েছে। ইন্ডিয়ার অনেক প্রজেক্ট কিন্তু অলরেডি কিন্তু নেপালে চলছে। ঠিক আছে। চায়না যদি আরো দেখো $76 মিলিয়ন কিন্তু গৌতম বুদ্ধ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করেছে নেপালে। ঠিক আছে, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
ফান্ড করেছে, এবং নর্থ ওয়েস্ট সিভিল এভিয়েশন এয়ারপোর্ট কনস্ট্রাকশন গ্রুপ অফ চায়না, এরা কিন্তু এটাকে তৈরি করছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে প্রায় $215 মিলিয়ন কিন্তু পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার জন্য কিন্তু ধার করেছে। তার মানে বুঝতে পারছো নেপাল কিন্তু প্রচুর পরিমাণে চায়নার উপর ডিপেন্ডেন্ট রয়েছে এবং প্রচুর টাকা কিন্তু অলরেডি ধার করে নিয়েছে, সফট লোন করে নিয়েছে। তো অবভিয়াসলি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চায়নার প্রতি এদের অ্যাফেকশন থাকাটা কিন্তু দরকার, তা না হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রবলেম আসতে পারে। এটা নেপাল কিন্তু বুঝে গেছে। দেখো ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে আর কি কি করেছে। ইন্ডিয়া যেভাবে নেপাল যেরকম ডেভেলপ করছে, ইন্ডিয়াও কিন্তু দেখো এখানে কিন্তু দুটো হাইড্রো পাওয়ার প্রজেক্ট কিন্তু চালু করেছে। ইন্ডিয়া নেপাল বর্ডারে যত ইলেকট্রিক সাপ্লাই সেটা কিন্তু পুরোটাই কিন্তু এই অরুণ হাইড্রো পাওয়ার প্রজেক্টের মাধ্যমে কিন্তু হয়। প্রায় 900 মেগাওয়াট অরুণ 3 হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটা বেসিক্যালি এখন কাজ চলছে, 2024 নাগাদ কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমরা অরুণ 1 এবং অরুণ 2 অলরেডি লঞ্চ করে দিয়েছি। তার মানে বুঝতেই পারছো নেপালে যে প্রচুর পরিমাণে ইলেকট্রিক সাপ্লাই যেটা যাচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ার থ্রুতেই কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এছাড়া তোমরা দেখো ইন্ডিয়া দুটো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অলরেডি লঞ্চ করে দিয়েছে, যেটা বেসিক্যালি চায়না অ্যাবান্ডন করেছিল, চায়না ব্যান করে দিয়েছিল ওই ধরনের হাইড্রো পাওয়ার প্রজেক্ট করবে না বলে। তখন ইন্ডিয়া এগিয়ে এসে কিন্তু নেপালকে হেল্প করেছিল ওই দুটো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে। তার মানে ইন্ডিয়া নেপালের রিলেশন, সেই রিলেশনটা কিন্তু ঠিকঠাকই আছে, বাট ডেভেলপ পজিশনে আছে, কিন্তু মধ্যেখানে চায়না এসে এই ইস্যুটা কিন্তু ক্রিয়েট করছে। দেখো ইন্ডিয়া রিসেন্টলি তোমরা জানো এই যেগুলো নেপাল থেকে যে জুট প্রোডাক্ট গুলো আসছিল তার উপরে কিন্তু অ্যান্টি ডাম্পিং ডিউটিও কিন্তু চালু করেছিল, বাংলাদেশের ওপরেও কিন্তু চালু করেছিল। অবভিয়াসলি এটা পসিবল নয় যে অ্যান্টি ডাম্পিং ডিউটি ছাড়া এই সমস্ত প্রোডাক্টকে ইন্ডিয়াতে অ্যালাউ করা, হয়তো নেপাল এইটা ঠিকভাবে নেয়নি। যাই হোক, কোনো না কোনো কিছু কারণ তো থাকবেই অবভিয়াসলি। আর চায়নার প্রতি যে ফেভার সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, এবং চায়না যে আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, ফিলিপিন্স, থাইল্যান্ড, তারপর যদি দেখি আমরা শ্রীলঙ্কা, মায়ানমার, ঠিক আছে, বাংলাদেশ, এবং সঙ্গে নেপাল, ভুটান, এইসব জায়গাতে কিন্তু চায়নার ইনফ্লুয়েন্স কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এইটাকে কিন্তু তুমি যদি দেখো ইন্ডিয়ার কিন্তু স্ট্রিং অফ পালস থিওরির মাধ্যমে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু আটকে রাখার চিন্তা ভাবনা চলছে। পুরো এই সাইড দিয়ে দেখো বাংলাদেশের আর মায়ানমারের মাধ্যমে এটাকে আটকে দিয়েছে, এদিকে শ্রীলঙ্কার মাধ্যমে আটকে দিয়েছে, এইদিকে পাকিস্তানের মাধ্যমে আটকে দিয়েছে, এবং প্রেজেন্টলি নর্থ সাইডটা ফাঁকা ছিল, সেটাও কিন্তু নেপাল আর আফগানিস্তানের মাধ্যমে কিন্তু এই দুটোকে ক্যাপচার করার চেষ্টা করছে। তো চারদিক দিয়ে ঘেরার একটা চিন্তা ভাবনা কিন্তু চায়না কিন্তু অলরেডি চালাচ্ছে। যাই হোক, কতটা কি পরবর্তীকালে করতে পারবে চায়না সেটা অনেক পরের বিষয়। তার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে জিও পলিটিক্সে ইন্ডিয়া, নেপাল এবং চায়নার মধ্যে যে রিলেশন সেটা কিন্তু অনেক বেশি কিন্তু গভীর। ইন্ডিয়া নেপালের যদি নেইবারহুড পলিসি যদি স্ট্রংলি না রেকমেন্ড করা যায় বা স্ট্রংলি না যদি হ্যান্ডেল করা যায়, তাহলে ইন ফিউচার এটা হতে পারে যে চায়না কিন্তু আমাদের উপরে অনেকখানি কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারবে। সো হোপফুলি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।